দেখুন, তৃণমূল কংগ্রেসের পতনের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে, এটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। অনেকেই জানতে চাইছেন, যেমন তারা জানতে চাইছেন বাংলার পরের মুখ্যমন্ত্রী কে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকারই কি তৃণমূলের পতনের অন্যতম কারণ? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভিলেন তৃণমূলকে হারানোর পিছনে? নির্বাচনী ভাষণে একের পর এক হুমকি দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি প্রধানমন্ত্রীকে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আবার অমিত শাহ মোদীকে চ্যালেঞ্জ করতে গিয়ে কখনো ইউনিয়ন অফ ইন্ডিয়াকেও চ্যালেঞ্জ করেছেন অভিষেক। 4 তারিখ অমিত শাহকে বাংলায় থাকার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। ভোটের পর ডিজে বাজানোর হুমকি দিয়েও বিতর্ক বাড়িয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, অনেকে জানতে চাইছেন এরপর কি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎই বা কি, এবং তৃণমূল কংগ্রেসের এই পতনের জন্য অন্যতম ভিলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিরোধীরা কি বলছেন সেটা পরের প্রশ্ন। দলের ভিতরেই যে প্রশ্ন উঠে গিয়েছে, যে প্রশ্ন একদা তুলেছিলেন একাধিক নেতা, বিশেষ করে ভোটের আগেতে খগেশ্বর রায় যিনি রয়েছেন উত্তরবঙ্গে, তিনি প্রশ্ন তুলেছিলেন যে আইপ্যাক যা নিয়ন্ত্রিত দলের কি কাজকর্ম হবে অভিষেকের দ্বারা, সেখানে টাকা দিতে হয়, টাকা না দিলে প্রার্থী হওয়া যায় না। এর আগে মদন মিত্র এই কথা তুলেছিলেন, পরিষ্কার করে বলেছিলেন কিভাবে কত টাকা। দলের অন্য নেতারা বলেছেন আমরা টাকা দিতে পারিনি, তাই দলের টিকিট পেলাম না। অসিত মজুমদার সেই অভিযোগ করেছিলেন, পূর্ব মেদিনীপুরে সেই অভিযোগ উঠে এসেছিল, পুরুলিয়াতে সেই অভিযোগ উঠে এসেছিল, পশ্চিম বর্ধমানে সেই অভিযোগ উঠে এসেছিল, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ। মূলত যেটা এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5টা বিষয় যদি আমরা নজর করি, যেটা পতনের অন্যতম কারণ, দলের বর্ষিয়ান নেতা থেকে ইয়াং নেতা তারা মনে করছেন থ্রেট কালচার হচ্ছে দুরকমভাবে। একটা হচ্ছে সবাই গিয়ে বিরোধীদের থ্রেট, যে কি করা হবে দেখে নেওয়া হবে 4 তারিখের পর। 2 নম্বর থ্রেট হচ্ছে দলের যখন ভার্চুয়াল বৈঠক অথবা আভ্যন্তরীণ বৈঠক হয়, দলের নেতাদের যে তুমি এখানে লিড দিতে না পারলে, তুমি এখানে জেতাতে না পারলে তোমার পদ থাকবে না, এই থ্রেট। একটু থামাচ্ছি, একবার দর্শকদের এই প্রসঙ্গে মনে করে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই নির্বাচনী প্রচারের যে লম্বা সফর, সেখানে কি বলেছিলেন শুনুন একবার। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত, পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল। কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না বা করবে না। যত মদ্যপ, মাতাল, পাতাখোর, 2 নম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে। এই নির্বাচনে বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। বিজেপি 50-এর উপর থাকলে, আগের বার 77টা সিট পেয়েছিল, কে চিকেন প্যাটিস আর কে এগরোল বিক্রি করবে এটা ঠিক করছে। যদি এরা 70-এর বেশি আসন পায়, একই জিনিসের পুনরাবৃত্তি হবে। এদেরকে 50-এর নিচে নামান, এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ এমনভাবে জবাব দেবে যে আগামী 4 তারিখের পর বাংলার মানুষের সাথে বেইমানি, গদ্দারি আর বাংলার মানুষকে অপমান করার সৎসাহস এদের আগামী 100 বছর হবে না। আরো একবার চলে যাবো তন্ময়দার কাছে। তন্ময়দা, যে বক্তব্যগুলো দর্শকদের আমরা শোনালাম, এই ঔদ্ধত্য বা এই ধরনের ভাষণ বা কখনো কখনো প্রবীণ নেতাদের দলের মধ্যে গুরুত্ব না দেওয়া, এগুলোই কি তৃণমূলকে ডোবালো এবারের ভোটে? একেবারেই দেখো, একের পর এক সময় কল্যাণ ব্যানার্জি মুখ খুলেছিলেন, সৌগত রায় মুখ খুলেছিলেন, দলের বর্ষিয়ান নেতা ববি হাকিম মুখ খুলেছিলেন। অর্থাৎ মুখ খুলতে বাকি নেই। তিনি দলের মধ্যে একটা ডিভিশন তৈরি করেছিলেন, তার বাহিনী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে একটি দল চলতো, তাকে ভালোবেসে, তার আন্দোলনের সমর্থনে এই রাজ্যের মানুষের একটা বড় অংশ তাকে ভরসা করে চলতেন। সেখান থেকে তিনি দলে কর্পোরেট কালচার নিয়ে এলেন। পাশাপাশি এই যে ডিভিশন, তার বাহিনী, তারা নিয়ন্ত্রণ করবে, তিনি পুলিশ নিয়ন্ত্রণ করবেন, তিনি এই রাজ্যের পুলিশে কে কোথায় বসবেন ঠিক করবেন। সবচেয়ে বড় আঘাতটা দলের অভ্যন্তরের যারা একদম বলা চলে ভোট কুশলী রয়েছেন, তারা বলছেন 2023 সালের
পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের সবচেয়ে বড় তৃণমূলের ক্ষতি করে দিয়েছেন অভিষেক এবং তার বাহিনী। কিরকম? এই অভিযোগটা কিন্তু তৃণমূলের অভ্যন্তরে। পঞ্চায়েত ভোটে WBCS যারা রয়েছেন, অর্থাৎ বিডিও রয়েছেন, একাধিক বিডিও, তাদের মাধ্যমে অভিযোগ হচ্ছে যে পুরো পঞ্চায়েত ভোটটাকে নিয়ন্ত্রণ করে বিরোধীদেরকে শূন্য করে দিয়ে, যারা জেতা বিরোধী ভিতরে সার্টিফিকেট নেবেন বলে বসে আছেন, মেরে বের করে দিয়ে এই বিডিওরা সার্টিফিকেট দিয়েছিলেন। জন্ম শংসাপত্র তৈরি করার অভিযোগ উঠেছিল। একেবারেই পরপর যে অভিযোগগুলো আসছিল, দলের অভ্যন্তরে নেতারা বলছেন টাকা না দিলে দলে জায়গা পাচ্ছি না, সেটা একদম ব্লক সভাপতি থেকে অঞ্চল সভাপতি থেকে দলের বিভিন্ন পদে বসা, কিংবা একেবারে এই যে তুমি যেটা বললে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরেও যেটা হয়েছে, সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছিল যখন ওই ধরনের সেবাশ্রয় হচ্ছে, সরকারি হাসপাতালের যন্ত্রপাতি, কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পে। ডাক্তারদের বড় অংশ প্রশ্ন তুলেছিলেন, সরকারি চিকিৎসার সরঞ্জাম, সরকারি ডাক্তার, সে একটি দল বা একটি সাংসদের সেবাশ্রয়ের মতো প্রকল্পের সেখানে কেন যাবে? এই প্রশ্ন উঠেছিল যে সরকারি হাসপাতালে মানুষকে কেন ট্রিটমেন্ট দেওয়া হবে না, চিকিৎসা দেওয়া হবে না। এর বাইরে তুমি যেটা বলছো সেই একই, যে দলের অভ্যন্তর থেকে যে প্রশ্ন, যে ঔদ্ধত্য, দলের নেতারা তারা মেনে নিতে পারতেন না। তারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছিলেন, অনেকে অসহায় পড়েছিলেন, অনেকে অসহায় হয়ে কাজকর্ম থেকে ক্রমশ সরে যাচ্ছিলেন। দলের কর্মীদের একটা বড় অংশ এই থ্রেট পাওয়ার পর, বারবার থ্রেট পাওয়ার পর, যে তুমি জেতাতে না পারলে তোমার পদ থাকবে না, কেউ কেউ থাকলেন, বাকিরা আস্তে আস্তে কিন্তু দলের কাজকর্ম থেকে নিজেদেরকে বেশ কিছুটা সরিয়ে নিয়েছিলেন, যেটা এই ভোটে বারবার দেখা গিয়েছে। ফলে সব মিলিয়ে বিরোধীদের বক্তব্য এবং দলের নেতাদের বক্তব্য অনুযায়ী ঔদ্ধত্য, দম্ভ, বারবার থ্রেট, দলের অভ্যন্তরে থ্রেট কালচার নিয়ে আসা এবং টাকা পয়সা আইপ্যাক দিয়ে নিয়ন্ত্রণ করা একটা দলকে, এই সবটা মিলিয়েই অভিষেকই একেবারে তৃণমূলের যে জনভিত্তি ছিল, তৃণমূলের যে জনপ্রিয়তা ছিল, সেখানটার গোড়ায় দুর্মুষ করে দিয়েছেন, এমনটাই বলছেন। ধন্যবাদ তন্ময়, অনেক ধন্যবাদ। ডিজে বাজছে তো, চারধারে ডিজে বাজছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ওরা তো বলেছিল যে গুজরাট বাংলায় চলে যাবে, আমি তো কালকে উল্টো চিত্র দেখলাম। দিল্লির বুকে বিজেপি পার্টি অফিসে এক খণ্ড বাংলা তৈরি হলো, ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, বিজেপি নেতারা ঝালমুড়ি খাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি বাবুর একদম পোশাকে ধুতি পাঞ্জাবি, গরদের ধুতি পাঞ্জাবি, পুরো বাংলায় গান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রোজ শুনবেন ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বলেগা, এটাও শুনবেন, আর তার সাথে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটাও শুনবেন। ওগুলো তো ক্ষমতার জন্য বাঘ হয়, ওরা ওগুলো তো আসল চেহারা এখন বোঝা যাবে। বাঘকে তুমি একটা ছাগলকে তুমি এখন একটা বাঘের চামড়া পরিয়ে রেখে দিলে, দূর থেকে লোক যে বাঘ, ডাক এবার তখনই বোঝা যাবে সে বাঘ না ছাগল। ছাগলের অবস্থা হিসাবে দিদির দয়ায়, দিদির কোলে বসে কিছু না করে ক্ষমতা পেয়ে গেল। ক্ষমতা মানে যে ক্ষমতা তো নয়, হাজার হাজার কোটি টাকা লুট করা ক্ষমতা, সারা বাংলা শাসন করা ক্ষমতা। এখন ক্ষমতা নেই, ভাবছে কাল থেকে কি হবে। এখন বিজেপির দয়াতে বাঁচতে হবে ওদেরকে, হয়তো বিজেপিকে যে হাত পা ধরে নেবে এবার, যে বাঁচান স্যার আর করবো না। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানেন যে পরিবারতন্ত্র করে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল দেশের বা দেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন কখনো করতে পারেনি। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসেও আমরা দেখেছি একেবারে প্যারাশুট থেকে নেমে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি যেভাবে একেবারে ফ্রন্ট লাইনে এসে স্বঘোষিত নেতা যিনি দলকে পরিচালনা করার চেষ্টা করেছেন, আমি বলবো তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের অন্যতম কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি প্রথম দিনও বলেছিলাম যে দল যে পিলারগুলোর উপরে, স্তম্ভগুলোর উপরে তৈরি হয়, সেই স্তম্ভগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছে। এবং একটা ইমারতের, একটা বিল্ডিংয়ের যদি স্তম্ভগুলো, যদি পিলারগুলো শক্তিশালী না হয়, সেটা কিন্তু তাসের ঘরের মতন ভেঙে পড়ে। এবং আজকে প্রমাণিত হলো সেই কথা যে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ল এবং কিছু দিনের মতন নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের বুথে বুথে বাতি জ্বালাবার লোক থাকবে না, এটা আপনাকে কথা দিতে পারি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের আদর্শ এবং আমাদের আইডিওলজিকে লক্ষ্য করেই আমরা এগিয়ে চলব। ওনার উত্তরাধিকারী তো আবার নাকি শুনছি 8 তারিখে দুবাই টুবাই চলে যাবেন। তো 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজানো, বেছে বেছে দেখে নেওয়া, সেগুলো তাহলে কে দেখবে? থাকুন, এ কী হল? পরিবর্তন হয়ে গেল, আপনি দুবাই বাই বাই, ওরকম করলে তো হবে না, থাকতে হবে। আমরাও চাইছি।